তিন মাসের মধ্যে দ্বিতীয় দফায় বন্যায় বিপর্যস্ত সিলেট, তলিয়ে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট, হাটবাজার। ত্রাণ নিয়ে নানা অভিযোগ, মৌলভীবাজারের নতুন এলাকা প্লাবিত। আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ভোলে না বলেই উন্নয়নের সুফল পাচ্ছে জনগণ, বললেন প্রধানমন্ত্রী। আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করে কাজ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ। গুম হত্যা নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন উদ্দেশ্যমূলক, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে এসেছে ইউনেস্কো, দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বাংলাদেশের দেয়া যুক্তি যথাযথ মনে করায় এই সিদ্ধান্ত। এবং বনানীতে আরেক তরুণী ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ইভান নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার। ঢাকা মেডিকেলে ভুক্তভোগীর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন। প্রবাসী সময়, সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। বানের পানিতে ভাসছে সিলেট। 2004 সালের পর এমন বন্যা সিলেটবাসী আর দেখেনি কখনো। 3 মাসের মধ্যে দ্বিতীয় দফায় বন্যায় বিপর্যস্ত হাজার হাজার মানুষ। ঘরবাড়ি, রাস্তাঘাট, হাটবাজার পানিতে তলিয়ে গেছে। পানি নেমে যাওয়ার সুযোগ না থাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দিগেন সিংহের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। এপ্রিল মাসের প্রথম দিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সাথে অতিবৃষ্টিতে সিলেট অঞ্চলে অকাল বন্যায় প্রথম বিপর্যস্ত হয় এই জনপদের মানুষ। বর্তমানে দ্বিতীয় দফায় কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 1 থেকে 150 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিতে ভেসে যায় দুকুল। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। বাড়ি তো পানি, বন্ধ পানি, আমরা খাইতাম কোন একটা তথ্য নেই না। আমরা সাঙ্গের উপরে আছি, এখন বাচ্চা লইয়া খুব কষ্ট বিনিময় করতেছি। আমরা বড় থাকতার, আমরা গতে বাড়িতে মানতাম না, আমরা কোনো সাহায্য পাই না। প্রশাসনের পক্ষ থেকে সিলেটের বানভাসী মানুষের জন্য 50,000 বিজিএফ কার্ড বিতরণ করা হয়েছিল এপ্রিল মাসে। সাম্প্রতিক সময়ে বন্যায় এই ত্রাণের সাথে আরো বিশেষ ত্রাণ যোগ করা হয়েছে, কিন্তু ত্রাণ নিয়ে অভিযোগের শেষ নেই বিপন্ন মানুষের। মেম্বারের গোষ্ঠী দেখিয়া, চেয়ারম্যানের গোষ্ঠী দেখিয়া, আমরা লাগে মেম্বারও নাই, চেয়ারম্যানও নাই, সরকারও নাই। সিলেট অঞ্চলের বন্যার স্থায়ী সমাধান হিসেবে নদী খননের উপর গুরুত্ব দিলেন এই বিশেষজ্ঞ। প্রচুর পরিমাণে পানি, এটা ধারণ ক্ষমতা সুরমা নদীর দিন দিন কমে যাচ্ছে। তো সেই জন্য গভর্নমেন্টকে প্রতি বছর কিছু অ্যামাউন্ট রাখতে হবে টাকা এই নদী ড্রেজিং এর জন্য। সিলেটের বন্যা কবলিত মানুষের জন্য 500 মেট্রিক টন চাল এবং 10 লাখ টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। একদিকে খাবার জোগান, অন্যদিকে ঘরবাড়ি টিকিয়ে রাখতে তারা হিমশিম খাচ্ছেন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বানভাসী মানুষেরা। সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কাওয়া দিঘি ও হাইলহাওরের পানি বাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে 2 উপজেলার বিস্তীর্ণ এলাকা। রাস্তাঘাট, বসতবাড়িতে পানি ওঠায় দুর্ভোগে পড়েছেন অন্তত 2 লাখ মানুষ। শ্রেণীকক্ষে পানি প্রবেশ করায় 19টি স্কুলের পাঠদান বন্ধ রেখেছে শিক্ষা বিভাগ। শাহ ওলিদুর রহমানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুশিয়ারা নদীর পর অস্বাভাবিক হারে পানি বেড়েছে মৌলভীবাজারের কাওয়া দিঘি ও হাইলহাওরে। এতে নতুন করে প্লাবিত হয়েছে সদর ও রাজনগর উপজেলার 10টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি। বাড়ির আঙিনা ও বসতঘর পানিতে তলিয়ে থাকায় গৃহবন্দী হয়ে পড়েছেন প্রায় 1.5 লক্ষ পরিবার। অনেক সড়ক তলিয়ে থাকায় যোগাযোগে ব্যবহার হচ্ছে নৌকা। এতে চরম বিপাকে পড়েছেন তারা। বাসিন্দাদের অভিযোগ, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাননি তারা। বাড়ি করে পানি, তার কারণে রাস্তাঘাট ডুবাই দিয়েছে, স্কুলের ছাত্রছাত্রীরা দেখতে পারছে। বারান্দার পানি, অনেকের চুলাতো পানি, মানে অনেক কষ্টের মধ্যে আমরা আছি। এখন আমি বাচ্চা চাইলে কই যেতাম, ও শহর মাঝে পড়েছি, জামাইও বেকার, কেউ গরিব ঘুরার মুখে কেউ চায় না। এখন আমরা একেবারে সাহেরও পাই গেছি, আমরা স্কুলে যেতে পারি না, রাস্তাঘাটে পানি, হাঁটু পানি।
তবে স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দুটি আশ্রয় কেন্দ্র খোলার পাশাপাশি বন্যা দুর্গতদের সহায়তায় পদক্ষেপ নেওয়া হচ্ছে। কুশিয়ারার পানির চাপে ক্রমাগত এখানে পানি বাড়তেছে এবং বিরাট এক জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার পরিণামে ব্যাপক এলাকা 25-35 হাজার মানুষ কাজকা ইউনিয়নে পানিবন্দী। জেলা প্রশাসকের মাধ্যমে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে যে 75 মেট্রিক টন চাল এবং 3,39,40,000 টাকা পেয়েছি। এটি প্রপোর্শনেটলি ক্ষতিগ্রস্ত তালিকা মোতাবেক তাদের চেয়ারম্যানদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে এবং এটি বরাদ্দদের মাঝে বিতরণ করা হয়েছে। মাঠ তলিয়ে থাকার পর শ্রেণীকক্ষে পানি প্রবেশ করায় রাজনগর উপজেলার 14টি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা শিক্ষা বিভাগ। একই সাথে দুর্ঘটনা এড়াতে সদর উপজেলায় 5টি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চাকতাই থেকে কালুরঘাট পর্যন্ত 8.5 কিলোমিটার রাস্তার মাঠ পর্যায়ের সমীক্ষার কাজ শেষ হয়েছে। ঢাকার ডিএনডি বাঁধের অনুকরণে 24 ফুট উচ্চতার বাঁধ সহ রাস্তাটি নির্মাণে 2,300 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। সিডিএ জানিয়েছে, এখন চলছে মাটি পরীক্ষার কাজ। আগামী বর্ষার আগেই 12টি স্লুইস গেট নির্মাণের কাজ শেষ করার টার্গেট চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কোনো ব্যবস্থায় চট্টগ্রামকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে পারছে না। সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানিতে তলিয়ে যাচ্ছে পুরো নগরী। আগে শুধুমাত্র নগরীর নিচু এলাকাতে পানি উঠলো, এখন উঁচু নিচু কোনো কিছুই মানছে না। এই অবস্থায় নগরবাসীকে পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে। এর মাঝে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিটি মেয়র জলাবদ্ধতা নিরসন সিটি কর্পোরেশনের কাজ নয় বলে দাবি করলো নগর বিশেষজ্ঞরা তা মানতে নারাজ। জলাবদ্ধতাটা নিরসনের জন্য তো আসলে ফাইনালি তো সরকারকে করতে হয়, এটা কিন্তু সিটি কর্পোরেশনের কাজ না। স্থানীয় সরকার আইন আছে এবং সিটি কর্পোরেশন অর্ডিন্যান্স আছে। সিটি অর্ডিন্যান্সের মধ্যে মেইনটেনেন্স নানান উদ্দেশ্য, সেটা সিটি কর্পোরেশনের কাজ। সিটি কর্পোরেশন লোকজনের কাছে ট্যাক্স আদায় করে, সেই জন্য সিটি কর্পোরেশন একটা অব্লিগেশন অবশ্যই থাকে যে জনগণকে তার সেবা দিতে হবে, কারণ জনগণ সেই সেবার জন্য পে করে। এই অবস্থায় অনেকটা রাজধানী ঢাকার ডিএনডি বাঁধের অনুসরণে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে চাকদা থেকে কালুঘাট পর্যন্ত তৈরি করা হচ্ছে বাঁধসহ বিশেষ সড়ক। প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন পেয়েছি, সেই প্রকল্পের সার্ভে কাজ শেষ হয়েছে। দাপ্তরিক যে সমস্ত কার্যকলাপ করতে হয় সেটা আমরা শেষ করে ফেলতেছি, যাতে করে বর্ষার শেষে আমরা অত্যন্ত দ্রুত গতিতে এই কাজটা শুরু করতে পারি। এই রাস্তাটা নির্মাণ করার মাধ্যমে আমরা এই জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা ক্যাপিটাল ড্রেজিং এর মাধ্যমে করব, হবে কি নদীর গভীরতা বৃদ্ধি পাবে। তখন এই যে হঠাৎ অতিরিক্ত বৃষ্টির কারণে শহরে যে জলাবদ্ধতা হচ্ছে, এই পানি এখানে আর আটকে থাকবে না। গত 25 এপ্রিল একনেকে এই প্রকল্প অনুমোদন পাওয়ার পর মাঠ পর্যায়ে কাজ শেষ করেছে সিডিএ। অথচ গত 2 বছর ধরে জলাবদ্ধতা নিরসনে বেশ কয়েকটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দিয়েও কোনো ইতিবাচক সাড়া পায়নি সিটি কর্পোরেশন। আসলে সিডিএ কিংবা কর্পোরেশন কে বাজেট আনছে এটা বড় বিষয় না। আমরা চাইবো সমন্বয়ের মাধ্যমে এই জলাবদ্ধতা যেন নিরসন হয়, সেভাবে কাজ করব। সিটি কর্পোরেশনও ওই অর্থ পেলে ব্যাপক আকারে জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাবে। নগরীর ছোট বড় 35টি খালের মধ্যে 12টি খাল দিয়ে জোয়ারের পানি নগরীতে প্রবেশ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। নতুন এই প্রকল্পে 12টি খালে নির্মাণ করা হবে স্লুইস গেট। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সুন্দরবনের কাছে রামপালে বিদ্যুৎ প্রকল্প নিয়ে ইউনেস্কো তাদের আপত্তি প্রত্যাহার করে নিয়েছে বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। পোল্যান্ডের কারাকাও এ গত 2রা জুলাই শুরু হওয়া ইউনেস্কোর 41তম ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক চলবে 12 জুলাই পর্যন্ত। এই বৈঠকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ইউনেস্কোর তোলা আপত্তির জবাব দিতে বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। বৈঠকে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শাহিদুল ইসলাম সহ অন্য কর্মকর্তারাও অংশ নেন। বাংলাদেশের প্রতিনিধি দলের পক্ষ থেকে যথাযথ যুক্তি তুলে ধরায় ইউনেস্কো নিজেদের অবস্থান থেকে সরে এসেছে বলে জানিয়েছে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ এম শাহিদুল ইসলাম। সময় সংবাদকে টেলিফোনে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন তিনি। ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীর নেতৃত্বে একটা টিম এখানে আসছিল মোটামুটি যুক্তিগুলো তুলে ধরার জন্য। তো সেটা যুক্তিগুলো ওরা নিয়ে ওদের যে
প্রাথমিক একটা অবস্থান ছিল যে এটা সরিয়ে নিতে হবে, রিলোকেশন, ওইটা থেকে তারা ফিরে এসছে। ওটা এখন ওরা চাচ্ছে না। ওরা যেটা বলছে যে এখানেই করা যাবে, ওই মিটিগেশন মেজার এইগুলো নিয়ে এখানেই করা যাবে। শুধু আমরা নিজেরাই ওদের যেটা যুক্তিসঙ্গত সেটা ওনারা চেয়েছে যে একটা স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্টটা হোক ওই এরিয়াতে, তো সেটা বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করেছে। আপত্তির থেকে সরে আসার কারণ হলো যে আপত্তিগুলো তোলা হয়েছিল সেগুলো ঠিক মতো রিপ্লাই দেওয়া হয়েছে। মেইনলি ব্যাপারগুলো ওই কি মিটিগেশন মেজার নেওয়া হয়েছে, তারপরে টেকনোলজিক্যাল যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, অ্যাডভান্স টেকনোলজি, সেগুলো তো দেওয়ার কনভিন্স, কাজে আপত্তি তুলে নিয়েছে। প্রত্যাহার করার কারণে সুবিধা হলো যে প্রজেক্টটা চলবে নাম্বার 1 রামপাল পাওয়ার প্ল্যান্ট। প্রবাসের সময় আরো থাকছে। গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র এম এ মান্নান তৃতীয় দফায় সাময়িক বরখাস্ত, আদালতে দুদকের অভিযোগপত্র দাখিল। ভিগো কেবল কেসি, ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি। সরকারের ধারাবাহিকতা না থাকলে দেশে সত্যিকারের উন্নয়ন সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে গণভবনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রী নীতি ও আদর্শ নিয়ে সংগঠন গড়ে তোলার পাশাপাশি দেশের মানুষের জন্য কাজ করতে যুব মহিলা লীগের নেতাকর্মীদের নির্দেশ দেন। সরকারের যদি ধারাবাহিকতা না থাকে আর দীর্ঘ সময় পাওয়া না যায়, তাহলে আসলে একটা দেশকে সত্যিকারভাবে উন্নত করা যায় না। আমরা যে সমস্ত কর্মসূচি নিয়েছিলাম, যেমন কমিউনিটি ক্লিনিক, যেখানে সব থেকে বেশি সুবিধা ভোগ করতো আমাদের মেয়েরা, বিএনপি এসে তা বন্ধ করে দিল। তারপরে 2014-তে তো নিজেরাই ইলেকশন আসলো না, আবার ইলেকশন বন্ধ করতে না পেরে সরকার উৎখাতের জন্য মানুষ হত্যা করলো, সেটাও বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। কাজে এরা আসলে যে দেশের উন্নতি হয় না, অবনতি হয়, মানুষের কোনো মৌলিক অধিকার থাকে না, দেশের শান্তি থাকে না, এটা আজকে জনগণের কাছে স্পষ্ট। যুব মহিলা লীগকে বলবো যে সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে, এবং একটা কথা মনে রাখতে হবে যে সংগঠন সবসময় আদর্শের উপরে গড়ে উঠতে হবে। নীতি আদর্শ ছাড়া এই সংগঠন কিন্তু মানুষকে কিছু দিতে পারে না। এর আগে বৃহস্পতিবার সকালে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ভুলে যায় না বলেই উন্নয়নের সুফল পাচ্ছে জনগণ। এ সময় তিনি আরো বলেন, জনগণের কাছে দায়বদ্ধতা থেকেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরকার নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আরো দায়বদ্ধ থেকে কাজ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সরকারের নীতি ও কর্মসূচি যথাযথ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় লক্ষ্য অর্জন এবং প্রশাসনিক কর্মকাণ্ডে দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে 2014-15 অর্থবছর থেকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করে আসছে সরকার। বিগত বছরগুলোর মতো করেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2017-18 অর্থ বছরের কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, যেখানে সচিবগণ পুরো অর্থ বছরের কর্মপন্থা তুলে ধরেন সরকার প্রধানের কাছে। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সংবিধান ও জনগণের কাছে দায়বদ্ধ থেকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে কর্মকর্তাদের। আমরা যেমন বাজেটও বাড়িয়েছি এবং আমরা প্রায় 122 ভাগ বেতন বৃদ্ধি, আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে কোনো সরকার কখনো এইভাবে এই হারে বেতন বৃদ্ধি করতে পারে নাই। এটা করেছে আপনাদের জন্য, যেন আপনারা একেবারে শান্তিপূর্ণভাবে আপনাদের সংসারও চালাবেন, কিন্তু আমাদের কাজগুলিতে মনোনিবেশ করতে পারেন। উন্নয়নটা শুধু শহরে হবে না, উন্নয়নটা একেবারে গ্রামের থেকে উঠে আসবে। যেগুলি শেষ করে ফেলা যায় সেই প্রকল্পগুলি খুব দ্রুত শেষ করে ফেলা, যাতে আমরা নতুন প্রকল্পে হাত দিতে পারি, ওটাকে যেন ইলাস্টিকের মতো আবার টেনে না নেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির শাসনামলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বন্ধ করে দেয়া হয়। বর্তমান সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী বলেই কোনো এলাকায় নৌকায় ভোট না পেলেও সেখানকার উন্নয়ন থেমে থাকেনি। 96 থেকে 2001 পর্যন্ত যতগুলি কাজ করেছিলাম তার অনেকগুলি নষ্ট করে দিয়েছিল পরবর্তী সরকার।
সরকার বিএনপি ক্ষমতায় এসে। আমাদের উন্নয়নটা হচ্ছে সুষম উন্নয়ন প্রতিটি এলাকার জন্য। কোন এলাকার মানুষ ভোট দিল, কোন এলাকার মানুষ ভোট দিল সেটা বিবেচনা করি না, আমরা জনগণের যাতে উন্নতি হয় সেটাই আমি দেখি। নির্বাচনী ইশতেহার মেনে আওয়ামী লীগ দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেই মানুষের জীবনমানের পরিবর্তন ঘটছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমরা নির্বাচনী ইশতেহার দিয়ে ভুলে যাই না, বরং আরো ভালো আরো বেশি কি করতে পারি সেটাই আমরা চিন্তা করি। 2009 সরকার গঠন করে যে উন্নয়নের কর্মসূচির বাস্তবায়ন শুরু করেছিলাম সেই গতিধারাটা আমরা অব্যাহত রাখতে পেরেছি। 2021 সালের আগেই যাতে মধ্যম আয়ের অর্থনীতিতে দেশকে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে একাগ্র থেকে কাজ করতে ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাদের কাজ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানির জন্য 13 জুলাই দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে এই মামলার সংক্ষিপ্ত শুনানি শেষে পরবর্তী শুনানির নতুন তারিখ ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। এদিকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বৃহস্পতিবার আদালতে হাজির হননি বেগম জিয়া। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদকে আংশিক জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। এছাড়া তদন্ত কর্মকর্তার আদালতে জমা দেয়া 7টি ব্যাংক হিসাবের বিবরণী চেয়ে করা আসামি পক্ষের আবেদনও মঞ্জুর করেন আদালত। রাজধানী বনানীতে আরেক তরুণী ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ইভানকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বিকেলে 4:30টায় র্যাবের অভিযানে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগী তরুণীর ফরেনসিক পরীক্ষা হলেও ফলাফল জানতে কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। নারায়ণগঞ্জে এক আত্মীয়ের বাসা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় বনানীর নিজ বাসায় তরুণীকে ধর্ষণ মামলার আসামি ইভানকে গ্রেফতার করে র্যাব। এর আগে মঙ্গলবার রাতে বনানীর 2 নম্বর সড়কের একটি বাসায় ব্যবসায়ী বোরহান উদ্দিনের ছেলে বাহাউদ্দিন ইভান জন্মদিনের পার্টির কথা বলে ওই তরুণীকে বাসায় ডেকে নিয়ে যায়। মায়ের সঙ্গে পরিচয় করে দেওয়ার কথা বলে বাসায় নিয়ে গেলেও বাসায় কাউকে দেখতে না পেয়ে চলে আসতে চান তরুণী। তখন তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসামি ইভান। বুধবার রাতে বনানী থানায় করা মামলার এজাহারে এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণী। বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ইভানের বাসার নিচ থেকে নিরাপত্তা রক্ষী জানান বাসায় কেউ নেই। এ ব্যাপারে কোনো কথা বলতেও রাজি নন তারা। তবে ইভানের চাচা পরিচয় দেয় একজন প্রথমে সাফাই দেওয়ার চেষ্টা করেন ইভানের পক্ষে, পরে আবার বলেন এসব ব্যাপারে কিছুই জানেন না তিনি। এখানে তো কিছুই হয় না, আপনারা এগুলা নিয়ে আসছেন ক্যামেরা সবকিছু কি আমিও তো তা জানি না। এদিকে পুলিশ বলছে ভুক্তভোগী তরুণীর সঙ্গে প্রায় 1 বছর আগে পরিচয় হয় ইভানের, আর সেই সূত্র ধরেই বাসায় ডেকে নেয় তাকে। প্রায় 1 বছর আগে ফেসবুকে তাদের মধ্যে পরিচয় হয়। ধর্ষণ একটি অভিযোগ তারা আমাদের কাছে নিয়ে আসছে। এটা আসার পর আমরা সেটা মামলা নিয়েছি, বনানী থানার মামলা, এবং নেওয়ার পর যে আমাদের আইনগত যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো আমরা সবকিছু শুরু করেছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ভুক্তভোগী তরুণীর শারীরিক পরীক্ষা করে 5 সদস্যের মেডিকেল বোর্ড। হাই প্রেজেন্স সব নিচে মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন করার জন্য আমরা তার ব্লাড এবং ইউরিন সংগ্রহ করেছি, এবং ব্লাড এবং ইউরিন আমরা কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য আমরা কেমিক্যাল অ্যানালাইসিস এক্সামিনেশন অফিসে পাঠাইছি। ওইখান থেকে সব রিপোর্টগুলো যখন আমাদের কাছে আসবে সব রিপোর্টগুলো পর্যালোচনা করে এবং আমরা তার শরীর পরীক্ষা করে আমরা যা পাইছি এগুলো পর্যালোচনা করে তখন আমরা আমাদের চূড়ান্ত মতামত দিব। যে এই সময়টা আসছে এটা খুব শর্ট টাইমের মধ্যে আসছে, যদি সত্যিকার অর্থে কিছু ঘটে থাকে তাহলে এটা কেমিক্যাল অ্যানালাইসিস এবং অন্যান্য রিপোর্টগুলোর পজিটিভ রেজাল্ট আসার কথা। পরীক্ষা শেষে তাকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে ইতিপূর্বে ঘটে যাওয়া গুমের ঘটনাগুলো নিয়ে করা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন সঠিক নয় বলে মন্তব্য করেছেন সরকারের 2 জন মন্ত্রী। 82 পৃষ্ঠার ওই প্রতিবেদনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সরকারের প্রতি দোষারোপ করে বলা হয় সরকার পরোক্ষভাবে এসবের সুরাহা না করে সমর্থন করছে। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যুদ্ধাপরাধীদের বিচারের সময়ও HRW নেতিবাচক প্রচারণা চালিয়েছিল। তিনি আমাদের কাছে নেই, বাংলাদেশে গোপনে আটক ও গুম এমন শিরোনামে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ একটি প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলাদেশে শুধু গত বছরই গুম হয়েছে 90 জন, আর চলতি বছর মে মাস পর্যন্ত নিখোঁজের সংখ্যা 48।
সংস্থাটির মতে নিখোঁজের বিষয়ে তথ্য থাকার পরও সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি, এমনকি অবৈধভাবে অনেককে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। HRW এর এমন দাবির বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান HRW এর রিপোর্টটি সঠিক নয়। আমাদের নিরাপত্তা বাহিনী যাদেরকেই ধরছে তাদেরকেই আমরা আমাদের আইন অনুযায়ী 24 ঘন্টার মধ্যেই তাদেরকে আমরা কোর্টে সোপর্দ করে দিচ্ছি। জনগণের ম্যান্ডেট নিয়ে যখন আমরা যুদ্ধাপরাধীদের বিচার করি তখন এই হিউম্যান রাইট ওয়াচ নেগেটিভ প্রপাগান্ডা আমাদের নামে করেছিল এবং বিভিন্ন সময় আমাদের দেশের যা ঘটেনি সে সম্বন্ধে তারা মন্তব্য করছে। সেজন্য মনে করি যে এই হিউম্যান রাইট ওয়াচ যেই প্রতিবেদনটা দিয়েছে আমরা সেটা স্বীকার করছি না, অ্যাকসেপ্ট করছি না। অন্যদিকে সেতু ভবনে আয়োজিত একটি মতবিনিময় শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্তব্য করেন, নির্বাচনকে সামনে রেখে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। নির্বাচনের 100 বছরের মতো পার, এ সময় দেশে অনেক ঘটনা ঘটবে, অনেক নাটক হবে, অনেক ষড়যন্ত্র চক্রান্ত চলতে থাকবে এবং এই ক্ষোভ দেশের বিরুদ্ধে যেন না হয়। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা মোকাবিলা করে আসছি প্রথম থেকে। সবাইকে বলবো দেশটার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবেন না। নিখোঁজ ব্যক্তির পরিবার ছাড়াও অন্তত 100 জনের সঙ্গে কথা বলে HRW রিপোর্ট তৈরি করেছে বলে দাবি করা হয়েছে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। দেশের রাজনীতি বিপথে চলে গেছে বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেন, রাজনীতিবিদরা জনগণের নয় নিজের স্বার্থে রাজনীতি করেন। বৃহস্পতিবার সকালে রাজধানী বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এরশাদ বলেন, তার দল ক্ষমতায় গেলে দেশে সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনা হবে। আমরা রাজনীতিবিদ, আমাদের সামনে একমাত্র লক্ষ্য কি করে ক্ষমতা থাকবো, কি করে ক্ষমতা থাকা যায়, আর কোনো লক্ষ্য আমাদের সামনে নাই। রাজনীতি বিপদে চলে গেছে। আমরা জনকল্যাণের কোনো কাজ করি না, নিজের কল্যাণের কাজ করি। আর রাজনীতিবিদ পরিবর্তন আনতে চাই। রাজনীতিবিদ সবচেয়ে নিগৃহীত এবং গৃহীত, মানুষ আমাদের সম্মান করে না, এই অবস্থা ছিল না আগে। আপনারা আমার সঙ্গে দেন, ইনশাল্লাহ পরিবর্তন আনবো, সুস্থ রাজনীতি চালু করব। লেখক ফরহাদ মজহারের অপহরণ নিয়ে বিএনপি অপরাজনীতি করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভাষানী ন্যাপ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ঘটনার সঙ্গে বিএনপি জড়িত কিনা তা তদন্তের দাবি করেন আওয়ামী লীগের এই নেতা। মাত্র 18 ঘন্টার মাথায় উদ্ধার হওয়ার প্রেক্ষিতে বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে ফরহাদ মজহার তাড়াতাড়ি উদ্ধার হওয়ায় তারা খুব হতাশ, কারণ এটা নিয়ে রাজনীতি তারা করতে পারছেন না। যেহেতু ফরহাদ মজহার সাহেব আদালতে গিয়ে 164 জবানবন্দি দিয়েছে যে সরকারকে বেকায়দায় ফেলতে চায় এমন কোন গোষ্ঠী তাকে অপহরণ করে থাকতে পারে, সুতরাং বিএনপির কেউ কেউ জড়িত আছে কিনা, বিএনপি জড়িত আছে কিনা, বিএনপি নেতারা জড়িত আছে কিনা, এটি তদন্ত করা হোক। লেখক ফরহাদ মজহার নিখোঁজ ও উদ্ধারের ঘটনায় কারা জড়িত তার সরকারি দলের লোকজনের পরস্পর বিরোধী বক্তব্যে জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ফরহাদ মজহারের কোনো দোষ নেই বলে স্বরাষ্ট্রমন্ত্রী দেয়া বক্তব্যকে যথাযথ বলে দাবি করেন রিজভী। পুলিশের একজন ডিআইজি বলেছেন তিনি ভ্রমণে বেরিয়েছেন, এটি সাজানো নাটক। যুগ্ম কমিশনার আবার বলছেন তাকে চোখ বেঁধে তুলে নেওয়া হয়েছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা ফরহাদ মজহারের কোনো দোষ খুঁজে পাইনি। এটি সত্য কথা, আমরাও তাই মনে করি। একবার বললেন যে ভ্রমণে বেরিয়েছেন, তারপর আরেক কথা। তো এর মধ্যে দিয়ে তো আসলে প্রকৃত ঘটনা কি, কে দায়ী, এটা জনগণের কাছে এখন স্পষ্ট। প্রবাসের সময় আরো থাকছে, আত্মসমর্পণ করলে নামমাত্র জরিমানায় দেশে ফেরার সুযোগ পাবেন মালয়েশিয়ার অবৈধ অভিবাসীরা। অভিযানে ধরা পড়লে চড়া জরিমানার হুঁশিয়ারি ইমিগ্রেশনের। এবার প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যনীতি ওবামা কেয়ার বাতিল করে ট্রাম্পের নতুন স্বাস্থ্য সেবা বাস্তবায়নের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। নতুন স্বাস্থ্যনীতিতে প্রবাসী বাঙালি সহ 2,20,00,000 মার্কিনী সরকারি স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। ওবামা কেয়ার বাতিলের সিদ্ধান্তে এরই মধ্যে প্রবাসীদের অনেকেই স্বাস্থ্য বীমা হারিয়ে দুর্ভোগে পড়েছেন। স্বাস্থ্য বীমার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অনেক প্রবাসী। যুক্তরাষ্ট্র থেকে টিএম মামুনের ছবি ও শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।
আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল নিউ ইয়র্কের রাজপথ। বুধবার শহরটিতে ট্রাম্প টাওয়ারের সামনে স্বাস্থ্যনীতি ওবামা কেয়ার বাতিলের উদ্যোগের বিরোধিতা করে বিক্ষোভে নামেন কয়েকশো মার্কিন। বিভিন্ন অভিবাসী অধিকার, নাগরিক ও মানবাধিকার সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্যনীতির বিলুপ্তের দাবি জানানো হয় বিক্ষোভ থেকে। কংগ্রেসে ট্রাম্পের স্বাস্থ্যনীতি পাশ হতে না হতেই এ নিয়ে দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ প্রবাসীরা। এরই মধ্যে অনেকে ওবামা কেয়ার হারিয়ে বিপাকে পড়ার কথা জানিয়েছেন। হেলথ কেয়ার বাতিল হলে আমাদের বাঙালি সমাজের জন্য অনেক ধরনের প্রবলেম হবে, বিশেষ করে মিডল ক্লাসের লোকদের জন্য অনেক ধরনের প্রবলেম হতে পারে। যুক্তরাষ্ট্রে যারা আমরা বাংলাদেশিরা বাস করি তার মধ্যে 85% মানুষ হলো নিম্ন আয়ের, এবং এই নিম্ন আয়ের মানুষেরা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে ওবামা কেয়ারে। বাংলাদেশিরা ম্যাক্সিমাম যারা হসপিটালে যায় তারা ওবামা কেয়ারের উপরে নির্ভর করে এতদিন যেত। ট্রাম্প কেয়ার সাধারণত এই দেশে যারা পয়সাওয়ালা তাদের জন্য সুবিধা, আর ওবামা কেয়ারটা যদি থাকে আমরা যারা গরিব তাদের জন্য নিরীহ জনগণ কাজ করতেছি। বা এখানে এরপরে বিভিন্ন হসপিটালে যাইতেছি, ফ্রি যে সার্ভিসটা ওই সার্ভিসটা নিতেছি, বিশেষ করে ওই সার্ভিসটা আমরা পাবো না। নতুন স্বাস্থ্যনীতি বাস্তবায়ন হলে দরিদ্র মধ্যবিত্ত প্রবাসীদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন প্রবাসী বাংলাদেশিরা। নগরীর উচ্চ বাসা ভাড়া দেওয়ার পর চিকিৎসা ব্যয় বহন করা কোনোভাবেই সম্ভব নয় বলে জানান অনেকে। ইনকামে যে টাকা ওটা দিয়ে আমাদের মধ্যবিত্তরা বাসা ভাড়া, খাওয়া খরচ এগুলা দেওয়ার পরে আমরা যে ডাক্তারি যে ট্রিটমেন্টটা ওটার জন্য আমাদের এক্সট্রা কোনো অ্যাবিলিটি থাকে না। আর হেলথ কেয়ারটা থাকলে আমাদের জন্য অনেক ভালো হয়। মধ্যবিত্তে যারা বসবাস করি তাদের ভিতরে যে ইনকাম হয় এই ইনকামের ভিতরে আমরা আসলে সবকিছু ম্যানেজ করার চেষ্টা করি। অনেক ফ্যামিলিতে দেখা যায় যে আপনার জনসংখ্যা বেশি, মেডিকেট বেয়ার করাটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে যদি মেডিকেট বাতিল করা হয়। ওবামা কেয়ার বাতিল হওয়ার ফলে নিম্ন আয়ের লোকেরা যারা সাধারণত ওষুধ কিনে খাইবার মতো সমর্থ নাই, তারা বিনা চিকিৎসায় অনেকে দেশে মারা যাবে আর উপক্রম সামনে আমরা দেখতেছি। বিক্ষোভকারীরা নিউ ইয়র্কের রিপাবলিকান পার্টির সদর দপ্তরের সামনেও জড়ো হয়ে ট্রাম্প বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। তারা ট্রাম্প কেয়ার চালু, মুসলিমদের ভ্রমণ নিষেধাজ্ঞার মতো বর্তমান সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে দ্রুত তা বাতিলের দাবি জানান। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত আর্মেনিয়া, মরিশাস এবং দক্ষিণ আফ্রিকার অনাবাসিক রাষ্ট্রদূত। বৃহস্পতিবার বিকেলের বঙ্গভবনে পৃথকভাবে রাষ্ট্রপতির কাছে তারা পরিচয়পত্র পেশ করেন। প্রথমে আর্মেনিয়ার রাষ্ট্রদূত আর্মেন মার্টিরোসিয়ান বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট একটি দল তাকে গার্ড অব অনার দেয়। পরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন তিনি। এ সময় রাষ্ট্রপতি নতুন নিয়োগের জন্য তাকে অভিনন্দন জানান। এরপর বঙ্গভবনে যান দক্ষিণ আফ্রিকার নবনিযুক্ত রাষ্ট্রদূত রবিনা প্যাট্রিক্স। দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি ভবিষ্যতেও এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। এরপর পরই বঙ্গভবনে যান মরিশাসের নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত। এ সময় রাষ্ট্রপতি তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সেই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে ভবিষ্যতে আরও কাজ করার আহ্বান জানান। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এম এ মান্নানকে তৃতীয় দফায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তার বিরুদ্ধে আদালতে একটি মামলায় দুদক অভিযোগপত্র দাখিল করেছে। এরই প্রেক্ষিতে মেয়রকে বরখাস্ত করা হয়। এর আগে 2015 সালের 19 আগস্ট প্রথমবার ও 2016 সালের 18 এপ্রিল দ্বিতীয়বারের মতো তাকে সাময়িক বরখাস্ত করা হয়। জঙ্গি আস্তানার সন্ধানে গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে দ্বিতীয় দিনের মতো অভিযান স্থগিত করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার ভোরে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হকের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। 3 ঘণ্টা পর অভিযান স্থগিত ঘোষণা করা হয়। এই অভিযানে পুলিশের গোয়েন্দা শাখার সদস্য সহ কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা অংশ নেন। তারা উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়ন সহ আশপাশের চরগুলোতে অভিযান চালান। এর আগে বুধবার গাইবান্ধা সদরের মোল্লারচরে জঙ্গি আস্তানার সন্ধানে টানা 7 ঘণ্টা অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। বাংলাদেশের সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেল্লাল মোহাম্মদ শফিউল হক। বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় একটি ফুলের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন তিনি।
এ সময় ঢাকার সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দেশে বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বাহিনীর সদস্যদের উৎসাহিত করতে প্রতি বছর এ ধরনের কর্মসূচি নেওয়া হয় বলে জানান সেনাবাহিনীর কর্মকর্তারা। লোকনাট্য দলের ৩ যুগ পূর্তি উপলক্ষে শিল্পকলা একাডেমিতে চলছে 4 দিনব্যাপী নাট্য উৎসব। মুক্তমনের বিকাশ আর ভবিষ্যৎ প্রজন্মকে নাটকের সঙ্গে পরিচিত করে তুলতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। আর শিল্প জাগরণের এই আয়োজনে অংশ নিতে পেরে খুশি দর্শকরাও। তোমার লাইব্রেরিটা কি দূরে নেই? আমারটা ভালো না। নাটক সমাজের প্রতিচ্ছবি, আর তাই তো লোকনাট্য দলের কর্মমুখর 3 যুগ উদযাপন হচ্ছে দলটির অধিকর্তা লিয়াকত আলী লাকি নির্দেশিত 8টি নাটক দিয়ে। থেকে 8 জুলাই 4 দিনের এই আয়োজন। এতে দর্শক সমাগমে মুখর শিল্পকলার নাট্যমঞ্চ। সুস্থ সাংস্কৃতিক বিপ্লবের জন্য বা সাংস্কৃতিক চর্চার জন্য নাটক তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট। নতুনদের মধ্যে শিল্প জাগরণের জন্য নাটক আসলে অনেক বেশি দরকার, আর শিল্প একাডেমি খুবই ভালো উদ্যোগ নেয় এসবের জন্য। আয়োজনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সহ নাট্য অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারা বলেন, আধুনিক নাট্যমনস্ক দর্শকের উপযোগী করে বাংলার ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি বাংলার নাটককে সমৃদ্ধ করতেই কাজ চলছে। জড়িত আছেন তাদেরকে অভিনন্দন জানাই এবং আশা করব যে তাদের ঐতিহ্যের পথ বেয়ে তারা আরো অনেক দিন এগিয়ে যাবেন, বাংলাদেশের সংস্কৃতিকে পল্লবিত করবেন। 60-এর দশকে যাত্রা এবং পালা দেখে, সার্কাস পুতুল নাচ দেখে খুব প্রাণিত হতাম। 1962 সালে আমার অগ্রজ জনাব মোরাদ আলী তিনি তাদের সকল বন্ধুদের নিয়ে গায়ের ছবি পরিণতি নামে 2টি নাটক করলেন। আমি যত নাটক দেখি এখন নতুন নতুন নাটকের দল, অনেক নাটকের দল অনেক পরীক্ষামূলক নাটক করেন, অনেক নতুন বিষয় নিয়ে নাটক করেন, চমৎকার সব বিষয় নিয়ে নাটক করেন, উপস্থাপনাও চমৎকার। সেখানে নানান বৈচিত্র্য আছে ও নানান পরীক্ষা নিরীক্ষা আছে, এটাই তো হওয়া উচিত। লোকনাট্য দলের দাবি, সংস্কৃতি চর্চার মাধ্যমে সৃষ্টিশীল ও সচেতন সমাজ গড়ার প্রত্যাশা নিয়ে কাজ করে যাচ্ছে দলটি। তাহিয়া রুবাইয়াত, অপলা, সময় সংবাদ, ঢাকা। দেশে বাইরের খবর। মালয়েশিয়া অবস্থানরত অবৈধ অভিবাসীরা আত্মসমর্পণ করলে শুধু 400 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক সেরি মুস্তফা আলী। দেশে ফেরার যাবতীয় ব্যয় ওই ব্যক্তিকেই বহন করতে হবে। বৃহস্পতিবার ইমিগ্রেশন মহাপরিচালক জানান, অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হলে ন্যূনতম 5000 রিঙ্গিত থেকে 10,000 রিঙ্গিত পর্যন্ত জরিমানা গুনতে হবে তাদের। একই সঙ্গে অবৈধ অভিবাসীরা কাউকে আগামী 5 বছর মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হবে না। 30 জন অবৈধ অভিবাসীদের জন্য ই-কার্ড বা অস্থায়ী নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার পরই এই অভিযান শুরু করে মালয়েশিয়া কর্তৃপক্ষ। এ পর্যন্ত 2000 অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 700-এর অধিক বাংলাদেশি। এছাড়া 44 জন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে যারা বৈধভাবে গিয়ে অবৈধ হয়েছে তাদের জন্য চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত রি-হিয়ারিং এর মেয়াদ নির্ধারণ করা হয়েছে। এছাড়া যারা ই-কার্ড পেয়েছেন তাদেরও 15 ফেব্রুয়ারি 2018-এর মধ্যে রি-হিয়ারিং এ অংশ নিতে হবে। ইমিগ্রেশন মহাপরিচালক জানান, অবৈধ অভিবাসীদের গ্রেফতারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অভিবাসীদের উপর সৌদি আরবের আরোপিত আবাসিক করের সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা ইউরোমেড। একই সঙ্গে সৌদি আরবে বসবাসরত যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের উপর থেকে আবাসিক কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। প্রথমবারের মতো 1 জুলাই থেকে দেশটিতে বসবাসরত বিদেশিদের উপর কর কার্যকর হয়। শুরুর বছর প্রত্যেককে প্রতি মাসে 100 সৌদি রিয়াল আবাসিক কর পরিশোধ করতে হবে, যা প্রতি বছর ইকামা নবায়নের সময় একসঙ্গে সরকারি কোষাগারে প্রদান করতে হবে। বুধবার এক বিবৃতিতে পর্যবেক্ষণ সংস্থাটি জানায়, কর আরোপের এই সিদ্ধান্ত সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের উপর চাপিয়ে দেওয়া হলে তাদের জীবনমান হুমকির মুখে পড়বে। সংস্থাটি আরও জানায়, এ দুটি দেশের মানুষ সৌদিতে আগত অন্যান্য দেশের নাগরিকদের মতো সচ্ছল না। তারা নিজেদের এবং পরিবারকে রক্ষার জন্য সৌদিতে আশ্রয় নিয়েছে।
জাতিসংঘের হিসেবে গৃহযুদ্ধ শুরুর পর থেকে গত 5 বছরে কমপক্ষে 50 লাখ সিরীয় সৌদি আরবে আশ্রয় নিয়েছে, যার মধ্যে 24 লাখই শিশু। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মতে ইয়েমেন থেকে 24 লাখ মানুষ জীবন বাঁচাতে দেশটিতে অবস্থান করছে। ইউক্রেনে অস্থিতিশীলতা বন্ধে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে ইরান এবং সিরিয়াকে সহযোগিতা বন্ধেরও আহ্বান জানান তিনি। জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত G20 সম্মেলনে যোগ দেওয়ার আগে বৃহস্পতিবার পোল্যান্ড সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস দাদুর সঙ্গে বৈঠকের পর দেওয়া ভাষণে ট্রাম্প এই আহ্বান জানান। এ সময় ন্যাটোর প্রতি ইঙ্গিত করে শত্রুদের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ার জন্য রাশিয়াকে অনুরোধ জানান ট্রাম্প। তবে ট্রাম্পের আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ট্রাম্প এমন সময় এসব কথা বললেন যখন G20 সম্মেলনের বাইরে রুশ মার্কিন প্রেসিডেন্ট পর্যায়ে বৈঠকের কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর রুশ মার্কিন প্রেসিডেন্ট পর্যায়ের বৈঠক নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রো পেসকভ। পেসকভ বলেন, বিষয়টি যদি এই হয় তাহলে কেন তারা এই বৈঠকের জন্য অপেক্ষা করছেন? অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের চলমান দ্বন্দ্বে অনিশ্চয়তার মুখে পড়েছে আসন্ন টেস্ট সিরিজ। তবে বিসিবি আশাবাদী সব সমস্যার সমাধান করে বাংলাদেশে আসবে দেশটি। সেই হিসেবে এখনই অস্ট্রেলিয়ার বিকল্প ভাবতে নারাজ বিসিবি, জানালেন সিইও নিজামুদ্দিন সুজন। চলতি মাসেই অস্ট্রেলিয়া থেকে তদন্ত দল আসতে পারে বলে জানিয়েছেন তিনি। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যেই আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত হয়ে যাবে শেরেবাংলা স্টেডিয়াম, এমনটাই জানালেন বিসিবির সিইও। অস্ট্রেলিয়া আগামী আগস্টের মাঝামাঝি সময় বাংলাদেশে আসবে, সময়টা আরো প্রায় 1.5 মাসের মতো বাকি আছে। সো এই সময় ইটস টু আর্লি টু মেক এনি কমেন্ট। অস্ট্রেলিয়ার যে প্রি ইন্সপেকশন টিম আসবে এই মাসে যে কোনো একটা সময়ে তারা বাংলাদেশে আসবে এবং ফ্যাসিলিটিস এবং ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য যে রিলেভেন্ট যে বিষয়গুলো আছে তারা সরেজমিনে দেখবে। বিকল্প ভাবনার স্কোপটা খুবই লিমিটেড। আমরা যেহেতু আমাদের ফুল প্রিপারেশন চলছে অস্ট্রেলিয়াকে বাংলাদেশের যে টেস্ট ম্যাচ খেলার বিষয়ে, এবং আমরা সেভাবেই কাজ করছি। আমাদের যে পরামর্শক বুয়েটের প্রতিনিধি রেগুলার বেসিসে বা মিরপুর স্টেডিয়াম এর কাজ তদারক করছেন এবং আমাদের কিউরেটর এবং আমাদের গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে তারাও একসাথে কাজ করছেন। আমরা আশা করছি যে আমাদের যে টাইমলাইন আছে সেই টাইমলাইনের মধ্যেই মিরপুর স্টেডিয়ামটা পূর্ণাঙ্গভাবে রেডি হয়ে যাবে ফর হোস্টিং এনি ম্যাচ টু ম্যাচ। হাই পারফরম্যান্স দলের অস্ট্রেলিয়া সফরের খবর। টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিল এইচপি দল। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে নর্দার্ন টেরিটরি একাদশকে 70 রানে হারিয়েছে হাই পারফরম্যান্স দল। আগে ব্যাট করে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে 313 রান করে লাল সবুজের প্রতিনিধিরা। জবাবে 243 রানে অল আউট হয় নর্দার্ন টেরিটরি। আগে ব্যাট করতে নেমে এইচপি দলের শুরুটা ভালো হয়নি। ব্যক্তিগত 8 রানে আউট হন মেহেদি মারুফ। এরপর দ্বিতীয় উইকেটে শান্ত ও বিজয় গড়েন 142 রানের জুটি। বিজয় আউট হন 58 রান করে। প্রথমে ওয়ানডেতে 1 রানে আউট হলেও এদিন সেঞ্চুরি তুলে নিয়ে নাজমুল হোসেন শান্ত অপরাজিত থাকেন 101 রানে। এছাড়া ইরফান শুক্কুরের 60 ও ইমতিয়াজ আহমেদ তান্নার 33 রানে এইচপি দল 313 রানের সংগ্রহ পায়। জবাবে 61 রানে 2 ওপেনারকে হারায় নর্দার্ন টেরিটরি। মিডল অর্ডারে নামা জ্যাকব ডিকম্যান সেঞ্চুরি পেলেও এড়াতে পারেনি দলের হার। 243 রানে থামে স্বাগতিকদের ইনিংস। এইচপি দলের হয়ে 36 রানে উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 3 মাসের মধ্যে দ্বিতীয় দফায় বন্যায় বিপর্যস্ত সিলেট। তলিয়ে আছে ঘরবাড়ির রাস্তাঘাট, হাটবাজার। ত্রাণ নিয়ে নানা অভিযোগ। মৌলভীবাজারের নতুন নতুন এলাকা প্লাবিত। আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ভোলে না বলেই উন্নয়নের সুফল পাচ্ছেন জনগণ, বললেন প্রধানমন্ত্রী। আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করে কাজ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ। গুম হত্যা নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন উদ্দেশ্যমূলক, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে এসেছে ইউনেস্কো, দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের।
বাংলাদেশের দেয়া যুক্তি যথাযথ মনে করায় এই সিদ্ধান্ত। এবং বনানীতে আরেক তরুণী ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ইভান নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার। ঢাকা মেডিকেলে ভুক্তভোগীর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর ও অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।